ওই ঠান্ডা ঘরে বসে ওই রকম কথা ডায়লগ দেয়া যায়। কেউ এই প্রশ্নটা কেউ তুলছে না, তবে পুরো প্রক্রিয়াটাই একটা গোলযোগের মধ্যে হচ্ছে। ওনার কথাকে বিশ্বাস করা না করা সমান। অকার সম্পত্তির হিসেব দিতে পারবেন, তো তারা কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কেন? এটা নিয়ে মমতা ব্যানার্জির মুখে কোনো কুলুক নেই। নাট্যকার তো, তিনি তো ডায়লগই দেবেন, এটা খুব স্বাভাবিক জিনিস। ওগুলো হাতছাড়া হয়েছে, সেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলবেন? স্যার, আপনার আজ বাংলায় স্বাগত। দেখুন, যে সমস্ত ভিডিও আপনাদের মতো সাংবাদিকদের হাত থেকে আমার কাছে এসেছে আর কি, সেগুলো রীতিমতো তারা কিন্তু বলে দিচ্ছে যে হলের মধ্যে এইরকম কথা বলি হয়েছে, হলের মধ্যে কথা বলেছে, এবং অনেকেই দেখা যাচ্ছে যে 12টা প্রায় 15 মিনিটে কেউ প্রবেশ করেছে, তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। কেউ বলছে যে ইনভিজিলেটর তিনি ভিতরে বসে মোবাইল ফোন ঘাঁটছে। এগুলো তাদের কথা, মানে এগুলো আমি তাদের সেগুলো থেকে শুনেছি, তাই আমি বলছি যে সুতরাং এদিকে ব্রাত্য বসু বলছেন যে একেবারে নিখুঁত নির্ভুল ঝামেলাহীনভাবে একেবারে পরীক্ষাটা হয়েছে। ওই ঠান্ডা ঘরে বসে ওই রকম কথা ডায়লগ দেয়া যায়। নাট্যকার তো, তিনি তো ডায়লগই দেবেন, এটা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু চারিদিকে যেগুলো বলছে, কই তাদেরকে ডেকে এনে আপনারা জিজ্ঞাসাবাদ করুন না, সত্যি ঘটেছে কি মিথ্যা ঘটেছে। যে সুতরাং এখানে কয়েকটা আমরা শুধু দেখতে পেয়েছি, আরও অনেক কিছু ঘটেছে, সেগুলো হয়তো আমাদের চোখে আসেনি। সুতরাং জাস্ট একটা কোর্টের ভয়ে একটা পরীক্ষা নিচ্ছে, এই নেওয়াটাই কথা। আমি তো বারবারই বললাম, ওবিসি এবি এখন পূর্ণাঙ্গভাবে মেটেনি। সুতরাং কিভাবে মানে ওই যে রেজাল্ট পুজোর পরে বলছে বার করবে, কিভাবে পুজোর পরে রেজাল্ট বার করবে, সেটাই আমার দেখার। যে 100 রোস্টার অর্থাৎ SC ST OBC জেনারেল ইডব্লিউএস যদি না ঠিকমতো থাকে তাহলে কিন্তু এই পরীক্ষা রেজাল্ট বার করা খুব কষ্টকর হবে। যে সুতরাং আমরা শুধু অপেক্ষায় আছি যে কি করে। আরেকটা মারাত্মক প্রশ্ন, টেকনিক্যাল দিক বলছি, 16 তারিখ আগামীকাল থেকে স্কুল সার্ভিসের গ্রুপ সিডির ফর্ম ফিল আপ শুরু, সেটা ওরা নিজেরাই বলে দিয়েছে। তাহলে আজকের আর কালকের দিনটা আছে, অযোগ্যদের সি এবং ডি অযোগ্য লিস্টটা কবে দেবে? না হলে তারাও তো বসে যাবে পরীক্ষায়, বুঝতে পারলাম। তাহলে গ্রুপ সিডি কাল থেকে ফর্ম ফিল আপ করে আপনারা কি করবেন যদি অযোগ্যদের তালিকা না দেন? এটা এই প্রশ্নটা কেউ তুলছে না যে অযোগ্যদের তালিকা দিন, তবে তো আমরা বুঝবো অযোগ্যের তালিকাটা কোথায়। তো সুতরাং নবম দশম একাদশ দ্বাদশ এরকম ঘটছে, এটা কি হয় বলতে পারবো না। কিন্তু গ্রুপ সিডির যদি পূর্ণাঙ্গ অযোগ্যদের তালিকা আজ এবং কালকের সকালের মধ্যে যদি না দেয়, তাহলে ফর্ম ফিল আপে আবার ঘাপলাবাজি শুরু হয়ে যাবে। অর্থাৎ এই অযোগ্যরাই কিন্তু ওখানে কিন্তু ফর্ম ফিল আপ করবে। যারা এটা জানে, আমরা এটা জানতাম ভালো করে, এটার সঙ্গে যুক্ত বহুদিন ধরে ছিলাম, এই তৃণমূলের সরকারের আমলে নয় ছিলাম, সেখানে আমি পরিষ্কার ভুক্তভোগী। যে প্রথম মনে করবেন, এই প্রথম স্কুল সার্ভিস কমিশনে 20 নম্বরের ইন্টারভিউ হচ্ছে। তাহলে 20 নম্বরের ইন্টারভিউয়ের জন্য প্রত্যেককে অন্তত 20 মিনিট কম করে, এবং এবছরেই মানে 10টা সিটের জন্য 16 জন ডাকা হবে। প্রথম 10টা সিটের জন্য 16 জন ডাকা হবে। তাহলে মোট শূন্যপদ 35,000-এর মতো। তাহলে 35,000 ইন্টু 6, 35,000 ইন্টু 6 এতজনকে ডাকা হবে। 318, 180, 190 জনের মতো এরকম ডাকা হবে। এই 1,90,000 মতো টাকা, প্রায় 2 লাখ। বলুন তো এতজনের ইন্টারভিউ কি করে এক মাসে সম্ভব হলো? পুজোর পরে বলছে রেজাল্ট বার করো, রেজাল্ট বার করার পরে এতদিনের ইন্টারভিউ কীভাবে সম্ভব? ইন্টারভিউ রেজাল্ট বাড়ার পরে স্কুলে যেতে দেবে না, কাউন্সেলিং হবে, কে কোথায় কোন স্কুলে যাবে সেটা কি করে সম্ভব 31 ডিসেম্বরের মধ্যে? তাড়াহুড়ো যতই করুক এই মধ্যে সম্ভব নয়, এবং সুপ্রিম কোর্টে গিয়ে আবার সময় নিয়ে আসতে হবে। এদিকে সুপ্রিম কোর্ট কিন্তু প্রচুরভাবে ধাক্কা দিয়েছে যে আপনারা যে লিস্ট দিয়েছেন সেই লিস্টটা তো নিয়ে প্রবলেম আছে, তাহলে লিস্টটা কম দেয়। বলছে ওই যারা ওর ভিতরে আরো ছিল তারা কিন্তু চাকরি পায়নি। এই আন্দোলনে যারা আছে, তার মুখ যারা কেউ আছে, তারা কিন্তু এই লিস্টের মানে 2 আর 3, মানে তারা
এর লিস্টের বাইরে, মানে যখন এটা শেষ হয়ে গেছে, কাউন্সিলিং কি বলে, প্যানেলের তারিখ শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু অনেকে চাকরি পেয়েছে। তারা কিন্তু আছে 3000-এর মতো, তাদের কিন্তু কোনো কিছু করছে না। যে সুতরাং এই রেজাল্ট বা পুরো প্রক্রিয়াটা, আমি নবম দশমের কথা বলি, পুরো প্রক্রিয়াটাই একটা গোলযোগের মধ্যে হচ্ছে, এটা একেবারে নিশ্চিত। তাহলে তো এদের নেই স্বচ্ছতা নেই বলেই যে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও অযোগ্যদের লিস্ট নবম দশম একাদশ প্রকাশ করেনি। কল্যাণ ব্যানার্জি প্রচুর সেখানে থাপ্পড় খাওয়ার পরে তারপরে ওটা দিল, তাও সেটা সঠিক নয়। গ্রুপ সিডি এখনো দেয়নি। তাহলে এদের কোনো স্বচ্ছতা নেই। এরা মুখে বলে স্বচ্ছ, এদের কাজকর্মের মধ্যে আমি কোনো স্বচ্ছতা দেখতে পাই না। ও তো মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলে আসে আইনের মতো চলবে, কারোর চাকরি যাবে না, কখন কি বলছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং ওনার কথাকে বিশ্বাস করা না করা সমান। যদি আপনি বলতাম, আমাদের তো অ্যারেস্ট করতো। কেউ একজন দেখেছেন ফেসবুকে একটা পোস্ট করেছিল, অমুক জায়গায় তাকে অ্যারেস্ট করলো। নরমগুলোর পেছনে তৃণমূল ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু ওই লম্বা চুল কানে দুল শুভেন্দু তাকে একটা কাঠি দিতে পারছে না। মুখ্যমন্ত্রী সাহস হচ্ছে না তাকে ডেকে এফআইআর করে বলা যে আপনি এটা বলেছেন কেন ওই সাহস নেই কেন? যে সুতরাং তাহলে শুভেন্দুদা প্রমাণিত হলো, শুভেন্দুদা যা বলেছে তার সত্য, না হলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না কেন? সুতরাং যে চেয়ারম্যান যতই বলুক, যতই যা গলা ফাটাক, যাই বলুক, সুষ্ঠুভাবে কিন্তু পরীক্ষাটা হয়নি, সেটা বিভিন্ন ভিডিও ক্লিপস থেকে বোঝা যাচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা হয়। দেখুন 44,879 জন, 44,879 জন, 5,66,000 পরীক্ষার্থী, তার ভিতরে 44,879 জন ভিন রাজ্য থেকে এসেছে। এটা কুণালদা সাংবাদিকতা নিয়ে জ্ঞান আছে যথেষ্ট, কিন্তু এই দিকটা হয়তো কুণালদা ঠিক জানেন না। ওনাকে আমি ছোট করছি না। উনি কি জানেন যে এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বিহারে দুই টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে গেছে। ওদের টায়ার 1, টায়ার 2, টায়ার 3 বলা হয়। সেখানে 1,20,000-এর মতো শূন্যপদ। ইউপিতে উত্তরখণ্ড এরা পরীক্ষা দিতে গেছিল, এই বাঙালিরা। সেটা বললেন না তো একবার, যে তাহলে বাঙালিরা কেন ওখানে গেল? বাংলায় যদি চাকরি থাকে তাহলে বাঙালিরা ওখানে গেল কি করে? এবং তাদের বছর বছর পরীক্ষা হচ্ছে। এখানে 2016-র পর থেকে এই প্রথম পরীক্ষা হলো। তাহলে অন্যান্য রাজ্যের কথা যেটা বলছে সেটা ভুল কথা বলছে। কিছু ছেলে মেয়ে আছে তারা সব সময় চায় সব জায়গায় পরীক্ষা দেবো। কিছু ছেলে মেয়ে আছে, তার মধ্যে সেটা বিহার এবং উত্তরপ্রদেশের ছেলেমেয়েরা এটা বেশি করে, যে এটা আমরা যেখানে পরীক্ষা হবে আমরা সেখানেই যাব। কিন্তু বাঙালিরা এই স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য এরা কিন্তু শিক্ষকতা করবে, বাইরে গিয়ে থেকে শিক্ষকতা করবে। এটা বাঙালি ছেলে মেয়ে। আমার ছাত্রী আছে একজন মুর্শিদাবাদে বাড়ি, সে কিন্তু বিবাহিত ছাত্রী, সেখানে পরীক্ষা নেই বলে সে ওখানে পরীক্ষা দিতে গেছে। কেন? কি জন্য? কার জন্য? রাজ্যে চাকরি নেই। সুতরাং এই সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে। তো সিদ্ধার্থ মজুমদার, ব্রাত্য বসু, এদের জ্ঞান নেই তো। এসি ঘরে থাকে, কি করে বুঝবে? সেখানে ছেলেরা গিয়ে টেট পরীক্ষা দিতে গিয়ে স্টেশনে বসে আছে, সমস্ত জায়গায় গিয়ে তারা সব বসে আছে, জায়গা নেই, হোটেল নেই। তো কয়েক মাস আগের ঘটনা, বললে তো হবে না, শুধু জোর করে বললে হবে আমার রাজ্যে চাকরি আর অন্য রাজ্যে চাকরি নেই। অন্য রাজ্যে চাকরি আছে। আমি তো আপনাকে বললাম বিহারে 1,20,000-এর মতো হবে তার পরীক্ষা হচ্ছে, আর এখানে 6 বছর পর পরীক্ষা হচ্ছে 35,000, 6 বছর 12 বছর পর পরীক্ষা হচ্ছে 35,000 শূন্যপদ। প্রাইমারি টেট অথই জলে। 2022-এর রেজাল্ট বার হয়নি, 2023-এর কিছু, 2022-এর ইন্টারভিউয়ের কিছু হয়নি, 2023-এর রেজাল্ট বার হয়নি, 2024 কি হবে জানি না। আপনারা দেখছেন তারা রাজপথে নেমেছিল। তাহলে কি করে বলে যে আমার রাজ্য অনেক অন্য রাজ্য থেকে সেরা? বানিয়ে বললে বলতেই পারে, কিন্তু সম্যক জ্ঞান নিয়ে আমি বলবো, তবে সাংবাদিক সম্মান করতে চেষ্টা করতে হয়। মানে এটা তো এক প্রকার তাদের পরামর্শ দিয়েছেন, এটা কেন্দ্রীয় সরকারকে করা উচিত। তা আমার প্রশ্ন, এই রাজ্যের, আমি যেহেতু বাঙালি, এই রাজ্যের
ওয়াকফ সম্পত্তি কতগুলো হাতছাড়া হয়েছে সেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলবেন? ওয়াকফ সম্পত্তির হিসেব দিতে পারবেন? কোন কোন রাজনৈতিক তাবড় তাবড় নেতা তারা ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নিয়ে তারা তাদের মতো কাজ করছে? আর ওয়াকফ সম্পত্তি যা আছে তাতে প্রান্তিক মুসলিমদের স্কুল করে দেওয়া যেতে পারে। প্রান্তিক মুসলিমদের জন্য মানে জয়েন্ট এন্ট্রান্সের বা আইএস আইপিএস ডব্লিউবিসিএস এর কোচিং করতে পারে প্রান্তিক ছেলে মেয়েদের জন্য। আমি শহরমুখী বলছি না, এগুলো করা যেতে পারে। প্রান্তিক জায়গা যেখানে কিন্তু মুসলিমরা হোস্টেল পায় না, হোস্টেলে থাকতে পারে না পড়াশোনার জন্য, সেখানে করতে পারতো। সেগুলো বলছেন না একটা ব্যাপারে। আর মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনো কথা বলা উচিত নয়, কারণ উনি নিজেই বলেছেন সংখ্যালঘুরা আন্দোলন করলে দিল্লি গিয়ে করবে। তা ভোটটা তো দিল্লিতে দিতে বলুন না, ভোটটা তাহলে আমাকে দিতে হবে না, ভোটটা দিল্লিতে গিয়ে আপনারা দিয়ে আসুন। দিল্লি সরকারকে দেবেন, বিজেপিকে দিন, সেটাই বলুন না আপনি। যে সংখ্যালঘুদের ভোটে আপনি প্রায় কাবু করে ফেলছেন বিজেপি বা অন্যান্যদের, সেখানে সংখ্যালঘুদের বলছেন আপনি ওখানে গিয়ে করুন। সংখ্যালঘু ভাই বোনদের বলবো, ওয়াকফ সম্পত্তি আপনার রাজ্যের ওয়াকফ সম্পত্তি নিয়ে ৯/৬ করা হয়েছে, তার কোনো হিসেব নিকেশ দিচ্ছে না, সেগুলোর হিসেব নিন আপনার। এটা আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে অনুরোধ করছি। কৃষ্ণনগরে ওরকম প্রায় বেশ ভালো একটা জায়গা, সেটাও রেখে দিয়েছে কৃষ্ণনগরে। একজন এমএলএ তিনি মারা গেছেন শুনলাম, তো বাবিয়াকে এগুলো তো শুনেছিলাম, তো তারা কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কেন? স্টেটমেন্ট দিক, যে তারপরে ওই আপনার আকবরী মার্সরিকের যে এডিটর, ও ওখানে নিজেই বলেছে হ্যাঁ আমি এত নেইনি, এত নিয়েছি। কেন, কি জন্য? তাহলে আপনারা দখল করবেন, এটা তো মানুষের সম্পত্তি, সংখ্যালঘুদের সম্পত্তি, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সম্পত্তি, আপনারা সেখানে ব্যবসা বাণিজ্য করবেন কেন? এটা নিয়ে মমতা ব্যানার্জির মুখে কোনো কুলুক নেই, তৃণমূলের যারা লিডার আছে তাদের কোনো কুলুক নেই। আসলে কি জানেন তো, করে খাচ্ছে আর করে খাওয়াচ্ছে, এটা খুব ভালো একটা পদ্ধতি হয়ে গেছে। অনেকে আছে যারা সকালে উঠেই কি খাবে ঠিক নেই, কিছু মুসলিম নেতা সকালে উঠলেই কি খাবে ঠিক নেই, তারা তো জানে সারাদিন এদিক ওদিক থেকে তোলা তুলে এই তুলে উত্তিতে তুলে এটা দিয়ে দিলাম, আমারও কিছু হয়ে গেল, এই তো আমার সংসার চলে গেল। সুতরাং ওয়াকফ নিয়ে তৃণমূল সরকারের, মমতা ব্যানার্জির বলার কোনো মুখ নেই একেবারেই। আমার বাংলায় ঠিক হোক, বাংলায় যদি ঠিক হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, বাংলায় ঠিক না হবে তো আমি কি করবো? এটা বাংলায় আগে ঠিক করুক, বাংলার আমাদের যে হাতছাড়া হয়েছে সেগুলো আমাদের কাছে চলে আসুক, তাহলে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু বাংলায় যদি হাতছাড়া, বাংলার সম্পত্তি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সেখানে আমরা কি করব?